লেখক সায়ন বন্দ্যোপাধ্যায়ের হিসেব। অরিজিৎ নিজের ভুরু দুটো ঈষৎ কুঁচকে ওর দাদাকে বলল, দাদা, আমারও না একদম ভালো লাগে না প্রতি বছর এতটা রাস্তা গাড়ি ছুটিয়ে এই ধ্যাড়ে গোবিন্দপুরে আসতে। এইসব জায়গায় এখনো কলকাতার ধারে কাছেও আসতে পারিনি। তার ওপর আবার এদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের সাথে একদম ম্যাচ করে না। শুভজিৎ নিজের স্ত্রী শ্রাবন্তীর দিকে তাকিয়ে শ্লেষাত্মক হেসে বলল, আমারও তো সেম কেস রে জিতু, কিন্তু আমরা আর কি করব বল। আমাদের হোম মিনিস্টার দুটো তো এখনও র ম্যাটেরিয়ালই থেকে গেল। ফিনিশড প্রোডাক্ট হতে হয়তো 7 নম্বর জন্ম অবধি লেগে যাবে। দাদার কথার রেশ ধরেই অরিজিতের প্রত্যুত্তর, তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে এই অসাধ্য সাধন করার জন্যই ওপরওয়ালা আমাদেরকে 7 জন্মের মতো এত বিশাল একটা সময়ের মাপ বরাদ্দ করেছে। শুভজিতের ল্যাম্বরগিনির মধ্যে তখন 2 ভাইয়ের হো হো হাসির রোলে কান ঝালাপালা শ্রাবন্তী আর ওর যা সুকন্যার। নিজেদের বিপরীত দিকে পাল্লা ভারী হয়ে যাচ্ছে দেখে শ্রাবন্তী একরকম বাধ্য হয়েই মুখ খুলল, ভেরি ফানি, তোমরা হাসছো? এই যে অরুবাবু, আপনি কি জানেন যে আপনার প্রাণাধিক প্রিয় দাদা তার বিবাহের 10টি বছর যে আর 4 মাস পরে কমপ্লিট হচ্ছে সেটাই ভুলে মেরে দিয়েছিলেন? গতকাল রাতে যখন আমি তাকে সেই কথাটা মনে করিয়ে দিলাম তখনও বাবুর চোখে মুখে আফসোসের কোনো চিহ্নই নেই। ওনার মুখ দিয়ে শুধু বেরোলো, ও 10 বছর। এবার তাহলে ওই 1.76 ক্রোর্সের ডায়মন্ড রিংটা তোমাকে দিতেই হবে। ভেবে দেখ সুকন্যা, তোর ভাসুরের কাণ্ড। এরকম একটা সিচুয়েশনেও মশাইয়ের মাথায় সব থেকে আগে জিনিসটার দামই আসলো। মানে এক্ষেত্রেও পাক্কা বিজনেসম্যান একটা। তারপর নিজের স্বামীর দিকে ফিরে কিছুক্ষণ আগের শুভজিতের সেই শ্লেষাত্মক হাসিটা ফিরিয়ে দিয়ে শ্রাবন্তী বলল, এই যে মিস্টার প্রফিট অ্যান্ড লস, আর ফর শুধু র ম্যাটেরিয়ালই হয় না, আর ফর রোবটও হয়। এইবার চলন্ত ল্যাম্বরগিনিটা গর্জে উঠল শ্রাবন্তী আর সুকন্যার মেয়েলি কণ্ঠের হাসিতে। সঙ্গে যোগ হলো শ্রাবন্তী আর শুভজিতের একমাত্র মেয়ে মিমির গলায় খিলখিল করে একটা হাসিও। শুভজিৎ আর ওর ছোট ভাই অরিজিৎ হলো পুরো ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় এবং সাকসেসফুল কোম্পানি আর্কলেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এই বছর ওরা দুজন জয়েন্টলি টানা 4র্থবারের জন্য টাইমস অফ ইন্ডিয়ার অ্যানুয়াল সার্ভেতে দ্য বিগেস্ট বিজনেস টাইকনস অফ ইস্টার্ন ইন্ডিয়া অফ দ্য ইয়ার হয়েছে। গ্রামের এক কিনারে রংচটা একটা একতলা বাড়ি দীনেশ বাবুর। বাড়িটার পিছনে কিছুটা জমি আছে। সেই জমিতেই এখনো সবজি চাষ করে ভালোই চলে যায় দীনেশ বাবুর। নিজের ছেলেদের পক্ষ থেকে আর্থিক সাহায্যের কোনো প্রয়োজন হয় না তার। রাত্রে ডিনার করতে করতে মিমি দীনেশ বাবুকে বলল, দাদু জানো তো, ইংলিশে দাদুকে গ্র্যান্ডফাদার বলে, আর সেটাকেই ছোট করে গ্র্যান্ডপা বলে। দীনেশ বাবু বললেন, তাই নাকি দিদিমণি? মিমি মিষ্টি হেসে জবাব দিল, হ্যাঁ দাদু, আমিও তাহলে এবার থেকে তোমাকে গ্র্যান্ডপা বলে ডাকবো? দীনেশ বাবু মুচকি হেসে বললেন, না দিদিমণি, তুমি আমাকে দাদু বলেই ডেকো। আর আমিও তোমাকে দিদিমণি বলেই ডাকবো, কেমন? মিমি আবার হেসে জবাব দিল, ওকে দাদু। শুভজিৎ বলল, বাবা, প্রতি বছর এই সময়ে বিজয়া দশমীর পরে আমরা এসে তোমাকে কত করে বলি যে অনেকদিন তো হলো, এবার তোমার অনেক বয়সও হয়ে গেল, শুধু শুধু এখানে একা একা পড়ে আছো, এবার চলো না কলকাতায়, আমাদের সঙ্গে থাকবে। এই বয়সে একদম একা থাকাটাও সেফ নয়। দীনেশবাবু গম্ভীর গলায় জবাব দিলেন, আর আমিও তো কতবার তোদেরকে বলেছি যে আমি আমার এই ভিটে মাটি ছেড়ে কোথাও যাব না। এই জমিতেই আমাদের 9 পুরুষ জন্মেছে, লাঙল চালিয়েছে, আর এইখানেই তাদের মৃত্যু হয়েছে। আমারও শেষ ইচ্ছা এটাই যে আমিও এই বাড়িতেই মরব। শুভজিৎ বলল, কিন্তু আমরা কেউ তো এখানে থাকি না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বলো? দীনেশবাবু জবাব দিলেন, তাহলে থাকো এখানে এসে। নিজের বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে কেউ যায়? অনেক টাকা তো কামিয়েছ, এবারে ঘরের ছেলেরা ঘরে ফিরে আয় না বাবা। শুভজিৎ বলল, এত সহজে কি করে ফিরে আসবো বলো?
আজ থেকে 15 বছর আগে আমরা জেদ করে কলকাতায় গিয়েছিলাম বিজনেস করতে। আমাদের দুজনেরই কিছু স্বপ্ন আছে বাবা। এইভাবে এমনি এমনি কি করে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসবো বলো? দীনেশবাবু বললেন, এত টাকা কামানোর পরও যদি তোদের স্বপ্ন পূরণ না হয় তাহলে আমার আর কিছু বলার নেই। অরিজিৎ বলল, না বাবা, তুমি ভুল ভাবছো। দাদার আর আমার স্বপ্ন শুধু টাকা কামানো নয়। শুভজিৎ বলল, বাবা তোমাকে একটা উদাহরণ দিই। আমি যখন আমার প্রথম বিজনেস ডিল সাইন করি তখন আমি একদম ইংলিশ বলতে পারতাম না। ডিলটা হয়ে যাওয়ার পর আমি শুধু দুটো শব্দ ইংলিশে বলেছিলাম, ডিল ডান। আমার আজও মনে আছে যে আমার ইংলিশ শুনে যার সাথে আমি ডিলটা সাইন করেছিলাম সে নিজের হাসি আটকানোর প্রাণপণ চেষ্টা করেছিল। আর এখন যখন আমি অন্য কোনো কোম্পানির সাথে ডিল সাইন করার আগে পিপিটি প্রেজেন্টেশন দিই তখন আমার ক্লায়েন্টরা লুকিয়ে আমার পুরো প্রেজেন্টেশনটার অডিও রেকর্ড করে নিয়ে যায়, যাতে তারা এই অডিও রেকর্ডটা নিজেদের কোম্পানির এমপ্লয়ীদের শুনিয়ে কিভাবে একটা টপ ক্লাস পিপিটি প্রেজেন্টেশন দিতে হয় সেটা শেখাতে পারে। কয়েক মুহূর্ত নিস্তব্ধতার পর শুভজিৎ আবার বলল, তাহলে বুঝলে তো বাবা, আমাদের স্বপ্ন শুধু টাকা কামানোই নয়। অরিজিৎ বলল, হ্যাঁ বাবা, দাদা একদম ঠিক কথা বলেছে। আর হ্যাঁ, তুমি এটাও ভেবো না যে আমরা তোমাকে কিংবা এই বাড়িটাকে কোনো গুরুত্ব দিই না। দীনেশবাবু বললেন, তোমাদের কথা শুনে তো সেটা মনে হচ্ছে না। শুভজিৎ বলল, বাবা তুমি বা এই বাড়িটা যদি আমাদের কাছে এতই গুরুত্বহীন হতো তাহলে আমরা সবাই মিলে প্রতি বছর এতটা রাস্তা গাড়ি ছুটিয়ে এইখানে তোমাকে দেখার জন্য আসতাম না। আর সুকন্যাও 7 মাস প্রেগনেন্ট অবস্থায় শুধু তোমার কথা ভেবে আমাদের সবার সাথে একসাথে মাটিতে বসে ডিনার করতো না। পরের দিন প্রতি বছরের মতো শুভজিৎরা ওদের সাউথ সিটির ফ্ল্যাটে ফেরার আগে একে একে দীনেশবাবুকে প্রণাম করে বিদায় নিল। বাড়ির থেকে বেরোনোর আগে অরিজিৎ প্রতিবারের মতো এইবারও দীনেশবাবুকে বলে গেল, বাবা তুমি সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো, আমরা আবার তোমাকে দেখতে আসব। একটা দীর্ঘশ্বাস ফেলে দীনেশবাবু ছোট্ট উত্তর দিয়েছিলেন, 1 বছর পর। তার পরের দিন থেকে আবার শুভজিৎদের রোজকার জীবন শুরু হয়ে গেল। এমনিতে শুভজিৎ আর অরিজিতের ফ্ল্যাটগুলো আলাদা হলেও অফিসে না থাকলে ওরা দুজনে দিনের বেশিরভাগ সময়টা একই ফ্ল্যাটে কাটায়। কখনো অরিজিৎ চলে আসে ওর দাদার ফ্ল্যাটে, আবার কখনো শুভজিৎ চলে যায় অরিজিৎদের ফ্ল্যাটে। শ্রাবন্তী আর সুকন্যা জানে যে বছরের এই সময়টা দুই ভাই বিজনেস নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ে, কারণ পুজো শেষ, সুতরাং ছুটিও শেষ। শুভজিৎ বলে, এইটাই বিজনেস ডিল করার আদর্শ সময়। ক্লায়েন্টদের মুডও খুব ভালো থাকে। অফিসে ঢুকে শুভজিৎ ওর সেক্রেটারিকে বলল, এই সপ্তাহের শেয়ার মার্কেটের রিডিংগুলো আমার টেবিলে উইদিন 10 মিনিটস পৌঁছে দেবেন, আর সেন্সেক্সের জন্য আলাদা একটা গ্রাফ বানিয়ে দেবেন। ন্যাচারালি সেদিন অফিস থেকে ফিরতে শুভজিতের বেশ দেরি হয়ে গেল। যথারীতি নিজেদের বউদের মান ভাঙিয়ে একসঙ্গে ডিনার পর্ব সেরে শুভজিৎরা যে যার নিজের ফ্ল্যাটে ফিরে কোনো রকমে ওদের ক্লান্ত শরীরগুলো বিছানায় নিয়ে গিয়ে ধপাস। সুকন্যা ছদ্মরাগ দেখিয়ে বলল, ব্যাস বাবুর আবার ওয়ার্ক লাইফ শুরু হয়ে গেল। আচ্ছা অরু, তুমি আজকেও আমার আলট্রাসোনোগ্রাফিটা মিস করলে বলো? তোমাকে এতবার মনে করিয়ে দেওয়ার সত্ত্বেও মিস করলে? আর ফোনে তো তোমার ওই একটাই কথা, আজকে ক্লায়েন্টের সাথে ইম্পর্টেন্ট মিটিং ছিল সোনা। মিটিং মাই ফুট। অরিজিৎ অনেক কষ্টে আবার উঠে বসে বলল, আরে সত্যি সত্যিই মিটিং ছিল গো। তুমি তো জানোই যে পুজোর পরের এই দিনগুলোই আমাদের ডিলগুলোর জন্য কতটা ইম্পর্টেন্ট। সুকন্যা মুখটা একটু বেঁকিয়েই উত্তর দিল, তোমাদের ডিলগুলোর জন্য নয়, বলো দাদার ডিলগুলোর জন্য। সুকন্যার কথা শুনে অরিজিতের ক্লান্ত মুখে হাসি ফুটে উঠল। ও সুকন্যার ডান হাতটা নিজের দুহাতের মধ্যে নিয়ে বলল, আরে পাগলি, দাদার ডিল হোক বা আমার, একই তো ব্যাপার। সুকন্যা বলল, কিন্তু এই সময়টাই কেন? এই ডিলগুলোই অন্য কোনো সময় করলে হয়তো তোমাদের আরও বেশি প্রফিট হতো। অরিজিৎ আবার একটু হেসে বলল, দাদার মার্কেট রিসার্চ এক্সপেরিয়েন্স তো বলে যে এই সময়টাই এই ডিলগুলো করার জন্য বেস্ট সময়। সুকন্যা বলল, আর যদি দাদা ভুল হয়? অরিজিৎ উত্তর দিল, আজ অবধি তো একবারও হয়নি। সুকন্যা বলল, হয়তো বিজনেসের ক্ষেত্রে হয়নি, বাট অন্য ক্ষেত্রে তো হতেই পারে। অরিজিৎ অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে?
সুকন্যা ওর হাত দুটো দিয়ে নিজের স্বামীর গলাটা আলতো করে জড়িয়ে ধরে বলল, মানে আমার দাদা ভক্ত স্বামী সেদিন যে দাদা বাবাকে ওই রকম করে বলল যে আমি এই 7 মাস প্রেগনেন্ট অবস্থাতেও মাটিতে বসে ডিনার করছি শুধু বাবার কথা ভেবে, সেইটা দাদার বলা উচিত হয়নি। অরিজিৎ অবাক হয়ে বলল, আরে দাদা তো ওটা বলল তোমার আর আমাদের বাচ্চার কথা ভেবেই। এই অবস্থায় তোমার একদম মাটিতে বসা উচিত নয়, সেই জন্যই। সুকন্যা বলল, না মিস্টার ব্যানার্জি, দাদা এই কথাটা ভুল বলেছে। এই অবস্থায় একটু আধটু নিচু হয়ে মাটিতে বসা বাচ্চার এবং মায়ের স্বাস্থ্যের পক্ষে ভালো। আমি ইন্টারনেটে পড়েছি, বুঝলেন? সুতরাং দাদার বলার সব কথাই ঠিক নয়। বলে সুকন্যা ঘরের আলোটা নিভিয়ে দিল। তাহলে আর একবার মার্কেট রিসার্চটা করে নিন মিস্টার দাশগুপ্ত। শুভজিৎ ওর সেক্রেটারিকে বলল। আজকে শুভজিৎদের অফিসে হঠাৎই প্রচুর কাজের চাপ দেখা দিয়েছে, কারণ একটু আগেই ওদের কোম্পানির মার্কেট সার্ভেইং ডিপার্টমেন্ট থেকে খবর এসেছে যে ভারতবর্ষের সবথেকে বড় এবং সাকসেসফুল গ্রুপ অফ কোম্পানিজ টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পূর্ব ভারতে নিজেদের ব্র্যান্ড এক্সটেনশন করার জন্য ইস্টার্ন ইন্ডিয়ার একটা বড় কংগ্লোমারেট কোম্পানির সাথে টাই আপ করতে চলেছে। 1 ঘন্টার আগেই মার্কেট রিসার্চের ফলাফল একটা ফাইলের মধ্যে করে শুভজিতের টেবিলে চলে আসলো। শুভজিৎ দেখলো যে মার্কেট রিসার্চ বলছে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পূর্ব ভারতের সব কোম্পানিকে আহ্বান জানিয়েছে ওদের সাথে একটা মাল্টি-বিলিয়ন রুপিসের ডিল সাইন করার জন্য। টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যেই কোম্পানিকে সব থেকে বেশি পছন্দ হবে ওরা সেই কোম্পানির সাথে এই ডিলটা সাইন করবে। আর এই ডিলটা সাইন করার পর যেই কোম্পানিটার সাথে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই ডিলটা সাইন করলো সেই কোম্পানিটি ইনিশিয়াল ইনভেস্টমেন্টে শুধুমাত্র 20% দেবে, বাকি 80% দেবে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। শুভজিৎ নিজের মনে মনে বলল, টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে এই ডিলটা যদি আমাদের কোম্পানি সাইন করতে পারে তাহলে আমরা আর শুধু ইস্টার্ন ইন্ডিয়ার বিগেস্ট বিজনেস টাইকুনস নয়, পুরো ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস টাইকুনস হয়ে যাব। সুতরাং এই ডিলটা আমাদের কোম্পানিকে সাইন করতেই হবে। ফাইলটার পাতাগুলোর থেকে চোখ তুলে শুভজিৎ দেখল ওর কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা অরিজিৎ নিজের মোবাইল নিয়েই ব্যস্ত আছে। বিরক্তি মুখে একটা বড় শ্বাস নিয়ে শুভজিৎ ওই ফাইলটা নিয়ে অরিজিতের কাছে গিয়ে দাঁড়ালো। গম্ভীর গলায় নিজের ভাইকে ডেকে বলল, কি রে তুই জিতু, তোকে কতবার বলেছি যে অফিস আওয়ার্সে নিজের মোবাইলটা সুইচ অফ করে রাখবি। তুই এই কোম্পানির একজন মালিক হয়ে যদি সেটা না করিস তাহলে আমাদের কর্মচারীরাই বা করবে কেন? অরিজিৎ বলল, আই অ্যাম এক্সট্রিমলি সরি দাদা, আসলে আমি দেখলাম যে আমার মোবাইলে সুকন্যার 3টে মিসড কল এসেছে, তাই ভাবলাম। ওকে থামিয়ে দিয়ে শুভজিৎ বলল, আরে ওটা কিছু নয়, আসলে আমরা আজকে সকালে অন্য দিনের তুলনায় অনেক আগেই বাড়ি থেকে অফিসে আসার জন্য বেরিয়ে গিয়েছিলাম তো, আর তুই তো আর অত তাড়াতাড়ি সুকন্যাকে জাগালি না, তাই ও ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো তোকে খাইয়ে সাজিয়ে গুজিয়ে অফিসে পাঠাতে পারেনি, তাই হয়তো সুকন্যা তোর ওপর রাগ করেছে। বলেই নিজের ভাইয়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলো শুভজিৎ। লজ্জায় চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অরিজিৎ হেসে বলল, উফ দাদা তুমি না। তারপর কি একটা মনে পড়াতে অরিজিৎ বলল, তাহলে কি আমিও ভাবতে পারি যে বৌদিও কোনো কারণে তোমার ওপরে রেগে আছে? অরিজিতের মুখেও এবার একটা হালকা দুষ্টুমি ভরা হাসি। শুভজিৎ কিছুটা অবাক হয়ে বলল, মানে? অরিজিৎ বলল, মানে আমার মোবাইলে বৌদিরও 3টে মিসড কলস এসেছিল। শুভজিৎ বলল, কখন? অরিজিৎ বলল, 1 ঘন্টা আগে। তার থেকে 5 মিনিট আগে সুকন্যা লাস্ট মিসড কলটা এসেছিল। আমিও তো তোমার মতোই আমার মোবাইলটাও সুইচ অফই করে রেখেছিলাম। এক্ষুনি তো সুইচ অন করলাম, আর এক্ষুনি সুকন্যার আর বৌদির করা মিসড কলগুলোর মেসেজ আসলো। অরিজিতের এই কথাটা বলা শেষ হতে না হতেই ওর মোবাইলে শ্রাবন্তীর করা একটা মেসেজ আসলো। শুভজিৎ বলল, আরে এ কি জিতু, তুই আবার এখন তোর বৌদির মেসেজ ওপেন করতে যাচ্ছিস? না, একদম ওপেন করবি না। অফিসের মধ্যে আর কখনো ফোন নিয়ে ঘাটাঘাটি করবি না। বিয়ে প্রফেশনাল জিতু, ফোনটা এক্ষুনি সুইচ অফ করে রেখে দে। অ্যান্ড আই মিন রাইট নাও।
ফলে অরিজিৎ আর শ্রাবন্তীর করা ওই মেসেজটা ওপেন না করে ফোনটা আবার সুইচ অফ করে দিল। ঠিক 1.5 ঘন্টা পরে শুভজিতের অফিসে টেলিফোনে একটা ফোন এলো। অফিসের একজন পিয়নই ফোনটা রিসিভ করলো। তার কয়েক মুহূর্ত পরে সে পিয়নটি গিয়ে শুভজিৎকে বলল যে ওর ওয়াইফ ফোন করেছে অফিসের ফোনে এবং ফোনে ওকে ডাকছে। একরাশ বিরক্তি নিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে ফোনের কাছে চলল শুভজিৎ। মনে মনে বলল, শ্রাবন্তীকে নিয়ে আর পারা যায় না। কতবার বারণ করেছি যে অফিসের ফোনে ফোন করবে না। ফোনের রিসিভারটা কানে দিয়ে হ্যালো বলো, কি হয়েছে বলার সঙ্গে সঙ্গে শুভজিৎ শুনল শ্রাবন্তীর গলা। শোনো, সর্বনাশ হয়ে গেছে। আমি আর সুকন্যা এখন ভাঙড় হসপিটালে আছি। তুমি আর জিতু যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। ভাঙড় হসপিটালে জেনারেল ওয়ার্ডের একটা বেডের ওপর বসে আছে শ্রাবন্তী, আর শুভজিৎ ওর সামনে নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। অরিজিৎ সুকন্যার কাছে অন্য ঘরে। শ্রাবন্তী বলল, তোমরা তো জানতেই যে আজকে আমি আর সুকন্যা একটু শপিং করতে যাব। সুকন্যার গাড়িটা তো পরশুদিন থেকেই একটা যান্ত্রিক গন্ডগোলের কারণে খারাপ হয়ে গেছে, তাই আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা আমার গাড়িটাই ইউজ করব। কিন্তু আমরা বাড়ির থেকে বেরোনোর সময় দেখি যে আমার গাড়িটার সামনে দুটো টায়ার পাংচার হয়ে গেছে। তাই আমরা দুজনে ঠিক করলাম যে তোমার ল্যাম্বরগিনিটা করে শপিং করতে যাব, কারণ ওই ল্যাম্বরগিনিটাই তখন আমাদের কাছে একমাত্র অপশান ছিল। আমরা যে তোমার ল্যাম্বরগিনিটা করে যাচ্ছি সেটা তোমাকে ইনফর্ম করার জন্য আমি তোমাকে 3 বার ফোনও করেছিলাম, কিন্তু তোমার ফোন প্রতিদিনের মতো সুইচ অফ করা ছিল। তাই সুকন্যা অরিজিৎকে 3 বার ফোন করলো, কিন্তু ওর ফোনও তো সুইচ অফ ছিল। তো আমরা ভাবলাম যে তোমরা বাড়িতে ফেরার আগেই তো আমরা ফিরে আসব, তাই আর চিন্তা করে লাভ নেই। তাও আমরা গাড়িতে ওঠার পরে অরিজিতের মোবাইলে আমি 3 বার পরপর কল করলাম, কিন্তু তখনও ওর মোবাইলটা সুইচ অফই ছিল। অবশেষে আমি অরিজিতের মোবাইলে আমরা দুজন যে তোমার ল্যাম্বরগিনিটা করে শপিং করতে গেছি এই কথাটা লিখে একটা মেসেজ পাঠিয়ে দিলাম। ল্যাম্বরগিনিটা আমি ড্রাইভ করছিলাম, কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরই ব্রেক মারতে গিয়ে দেখলাম যে গাড়িটার ব্রেক কাজ করছে না। তার মানে এই ল্যাম্বরগিনিটার ব্রেক ফেল করেছে। তখন গাড়িটা ফুল স্পিডে ছুটছে। আমি অন্যমনস্ক হয়ে ভাবছি যে এখন কি করা যায়। এমন সময় সুকন্যা চিৎকার করে বলল, দিদি সামনে দেখো। আমি দেখলাম আমাদের অপোজিট দিক দিয়ে জানি না কখন একটা ট্রাক আমাদের গাড়িটার একেবারে সামনে চলে এসেছে। এক্ষুনি একটা বিরাট অ্যাক্সিডেন্ট হবে। আমি কোনো রকমে যত জোরে পারি গাড়িটাকে টার্ন করলাম। আমি দেখলাম যে আমাদের গাড়িটা ডান দিকে একটা শপিং টার্ন নিয়ে ফুটপাথের পাথরের বেদিটাতে প্রচণ্ড স্পিডে গিয়ে ধাক্কা মারলো এবং পুরো উল্টে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। ডাক্তারবাবু বললেন যে ওখানকারই কিছু লোকাল লোকেরা আমাকে আর সুকন্যাকে গাড়িটার ভেতর থেকে উদ্ধার করে এই হসপিটালে ভর্তি করেন। ডাক্তারবাবু বললেন যে আমার বা সুকন্যার কোনো মেজর ইনজুরি নেই, যেহেতু আমরা দুজনেই সিট বেল্ট লাগিয়ে গাড়িতে বসেছিলাম। কিন্তু সুকন্যার বেবিটাকে ওনারা বাঁচাতে পারলেন না। আর যেহেতু সুকন্যা 7 মাস প্রেগনেন্ট ছিল আর বেবিটা নষ্ট হওয়ার ফলে ওর ইউটেরাসের অনেক মাসেলস অপারেশন করে কেটে বাদ দিতে হয়েছে এবং অ্যাক্সিডেন্টের ফলে ওর রিপ্রোডাক্টিভ সিস্টেম অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাই সুকন্যার কোনোদিনও মা হতে পারবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো শ্রাবন্তী। শুভজিৎ দেখলো যে ওর 2 চোখের বাঁধ না মানা জলের ধারা ওর গাল বেয়ে পড়েই চলেছে। শ্রাবন্তী নিজের স্বামীর দিকে তাকিয়ে বলল, আমার জ্ঞান আসার পরেও আমি তোমার আর জিতুর মোবাইলে কল করেছিলাম, কিন্তু ওগুলো তখনও সুইচ অফই ছিল। কয়েক মুহূর্ত নিস্তব্ধতার পর শুভজিৎ বলল, আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে শ্রাবন্তী। শ্রাবন্তী বলল, কি ভুল? শুভজিৎ বলল, আমার ল্যাম্বরগিনিটার ব্রেক গতকাল সকালে ফেল করেছিল, আর আমি এটা জানতাম। আমার ল্যাম্বরগিনিটা তো আমি ছাড়া কেউ ইউজ করে না, তাই আমি ভেবেছিলাম তখনই না বলে গতকাল রাতে সবাইকে বলে দেব যে ওই গাড়িটার ব্রেক ফেল করেছে, তাই কেউ যেন ওটা ব্যবহার না করে। কিন্তু গতকাল রাতে ডিনার করার ঠিক আগে যখন আমি এই কথাটা বলতেই যাব তোমাদের সবাইকে, ঠিক তখনই আমার সেক্রেটারি মিস্টার দাশগুপ্ত আমার মোবাইলে একটা কল করেন, আর আমাকে তখনই একটা কনফারেন্স কল করতে হলো আমাদের কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরদের সঙ্গে। সেই কনফারেন্স কলটা 2.5 ঘন্টা ধরে চললো, আর সেই জন্য আমার আর তোমাদেরকে আমার ল্যাম্বরগিনিটার ব্রেক যে ফেল হয়ে গেছে সেটা বলতে একদম মনে নেই। তাহলে তুমি অনেক আগে থেকে জানতে যে তোমার ওই গাড়িটার ব্রেক ফেল করেছে? অরিজিতের গলায় এই কথাগুলো শুনে
শুভজিৎ পিছন ফিরে দেখল যে ওর অজান্তেই কখন যেন অরিজিৎ এই রুমটার দরজার কাছে এসে দাঁড়িয়েছে। অরিজিৎ বলে চলল, তুমি এই সব কিছু আগে থেকে জানতে দাদা, তাও তুমি এই বিষয়ে কাউকে কিচ্ছু বলনি কেন দাদা? কেন বলনি কিচ্ছু? দেখো আজকে শুধুমাত্র তোমার জন্য আমার আর সুকন্যার কত বড় সর্বনাশ হলো। তুমি এতটা সেলফিশ দাদা, ছি। শুভজিৎ বলল, শোন জিতু, তুই আমার কথাটা না বুঝে রিয়াক্ট করছিস। আমি কিছু ইচ্ছা করে করিনি। অরিজিৎ বলল, দাদা ডাক্তারবাবু বললেন যে যখন থেকে সুকন্যা শুনেছে যে ওর বেবিটা এই অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে আর কোনো দিন মা হতে পারবে না, তখন থেকে ও আর একটাও কথা বলেনি। তখন থেকে ও এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েই বসে আছে। ডাক্তারবাবু বললেন সুকন্যা একটা প্রচণ্ড শক পেয়েছে, হয়তো ডিপ্রেশনে চলে গেছে। আর দাদা, এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। সুকন্যা আমাকে কতবার ফোন করেছিল, বৌদিও অনেকবার আমার মোবাইলে কল করেছিল, কিন্তু শুধুমাত্র তোমার কথা শুনে আমি ফোনটা সেই সময়টায় সুইচ অফ করে রেখেছিলাম। তখন যদি আমি ফোনটা অন রাখতাম আর যদি একবারও সুকন্যার একটা কলও রিসিভ করতাম, তাহলে আজকে আমার এই দুর্দশা হতো না। এমনকি বৌদির করা মেসেজটাও তোমার কথা শুনেই আমি ওপেন করিনি। শ্রাবন্তী দেখল যে অরিজিতের চোখ দুটো এর মধ্যেই লাল হয়ে গেছে। এবার পুরো হসপিটালকে কাঁপিয়ে দিয়ে অরিজিৎ চিৎকার করে বলল, ইটস অল বিকজ অফ ইউ। শুভজিৎ আবার একটু জোর গলাতেই বলল, শাট আপ জিতু, তোর এই লসে আমার মোটেও খুশি হচ্ছে না। অরিজিৎ বলল, কিন্তু তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না দাদা। আর কেনই বা মনে হবে বলো? মিমির তো আর এইরকম কিছু হয়নি। মিমি তো দিব্যি এখন স্কুলে বসে ক্লাস করছে। এই কথাটা শুনে শুভজিৎ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ও এবার ওর ভাইয়ের দিকে তেড়ে যেতে যেতে চিৎকার করে বলল, চুপ, মিমির বিষয়ের একটা কথা তুই বলে দেখ। অরিজিৎ হুঙ্কার দিয়ে বলল, ভুলে যেও না যে আমারও কিন্তু হাত আছে। এমন সময় পিছন থেকে শ্রাবন্তী চিৎকার করে উঠল, তোমরা দুজনে কি পাগল হয়ে গেলে? একটা পাবলিক প্লেসে এইরকম করে সিন ক্রিয়েট করছো? নিজের স্ত্রীর এই কথাগুলো শুনে কোনো রকমে নিজেকে সামলালো শুভজিৎ। অরিজিৎ এদিক ওদিক তাকিয়ে ওদেরকে ঘিরে অনেক লোকের ভিড় জড়ো হয়েছে দেখে থেমে গেল। কয়েক মুহূর্তে নীরবতার পর অরিজিৎ শুধু বলল, তোমরা জানো যে সুকন্যার আমাকে শেষ বলা কথাগুলো কি ছিল? অরিজিৎ নিজের প্রশ্নের উত্তর নিজেই দিল। সুকন্যার আমাকে শেষ বলা কথাগুলো ছিল, দাদার বলা সব কথাই ঠিক হবে না। শ্রাবন্তীর মনে হলো যে এর পরের কয়েকটা দিন যেন চোখের পলকে কেটে গেল। তারপর এলো সেই দিনটা যেই দিন শুভজিৎ আর অরিজিৎ ওদের কোম্পানিটাকে একজন অ্যাডভোকেটের সামনে কিছু কাগজে সই করে সম্পূর্ণ সমানভাবে দুই ভাগে ভাগ করে একজন এক একটা ভাগ নিয়ে নিল। কোম্পানির সাথে সাথে সমানভাবে সব সম্পত্তিরও ভাগ হয়ে গেল দুই ভাইয়ের মধ্যে। দুই ভাইয়ের আলাদা আলাদা নতুন অফিস হলো। একদিন রাতে শোয়ার আগে শ্রাবন্তী শুনল যে শুভজিৎ ওর মোবাইলে কার সাথে যেন খুব উত্তেজিত হয়ে কথা বলছে। ফোনে শুভজিৎ বলল, না মিস্টার দাশগুপ্ত, এর বদলা আমি নেবই। আর অরিজিৎ কখনো আমার বিরুদ্ধে জিততে পারে না, আমি সেটা হতে দেব না। আমি আপনাকে যে প্ল্যানটা বললাম সেই অনুযায়ী কাজ করুন। অরিজিৎ শুধু বিজনেসটা করতেই শিখেছে, বাট আই হ্যাভ মাস্টার্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। শোয়ার একটু পরে যখন শ্রাবন্তী শুভজিৎকে জিজ্ঞেস করলো যে তখন ফোনে কার সাথে কথা বলছিলে, তখন শুভজিৎ বলল, আমার সেক্রেটারি মিস্টার দাশগুপ্তর সাথে। আর এই অরিজিৎটা কি ভেবেছেটা কি? আমাদের এই কোম্পানিটা যখন দুই ভাগ হয়নি তখন আমি আমাদের কোম্পানির একটা একদম নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছিলাম। ওই প্রোডাক্টটার কনসেপ্ট থেকে আরম্ভ করে প্রোডাক্টটার সমস্ত ডিটেল প্ল্যানিং, এমনকি প্রোডাক্ট লঞ্চের পিপিটি অবধিও আমি নিজে রাতের পর রাত জেগে করেছি। আর আজকে মিস্টার দাশগুপ্ত আমাকে ফোন করে ইনফর্ম করলো যে অরিজিৎ সিক্রেটলি প্ল্যান করেছে যে আমার এই প্রোডাক্টটাকেও হঠাৎ করে আমার আগেই মার্কেটে লঞ্চ করে দেবে, আরও ওটা লঞ্চ করবে আগামীকাল সকালেই। সুতরাং এখন আর আমার কিছু করার নেই। তাই আমি মিস্টার দাশগুপ্তকে বলে দিয়েছি আপাতত কিছু না করে অরিজিৎকে ওর প্রোডাক্টটা আরাম করে লঞ্চ করতে দিতে। আর অরিজিতের প্রোডাক্ট লঞ্চের ঠিক আধ ঘন্টা পরে আমিও হঠাৎ করে একদম হুবহু অরিজিতের মতোই একটা প্রোডাক্ট লঞ্চ করব। কিন্তু আমার প্রোডাক্টের দাম হবে অরিজিতের প্রোডাক্টটার দামের অর্ধেক। আমি শিওর যে আমার প্রোডাক্টটাই সবাই কিনবে। আর অরিজিতের প্রোডাক্টটা ওর কোম্পানির জন্য শুধুমাত্র একটা বিরাট বড় ডিজাস্টার ছাড়া আর কিছুই হবে না।
শ্রাবন্তী বলল, কেন করছো এইসব শুভ? তোমাদের দুই ভাইয়ের এই অহেতুক লড়াইয়ের ফল কিন্তু তোমাদের দুজনকে শুধু ভুগতে হবে না, আমাকে, সুকন্যাকে, এমনকি মিমিকেও ভুগতে হবে। তুমি একবার অন্তত মিমির দিকে তাকিয়ে দেখেছো? মেয়েটা গত কয়েকদিনেই যেন কত বড় হয়ে গেছে। স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, টিউশন পড়তে যাচ্ছে, আর টিউশন পড়ে এসে হাত মুখ ধুয়ে আমি কিছু একটা খেতে দিলে সেটা খেয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসে যাচ্ছে। মিমির সেই দুষ্টুমি, সেই খামখেয়ালি ভাবটা যেন গত কয়েকদিন ধরে পুরো উধাও হয়ে গেছে। তুমিই বলো, এই বয়সের কোন বাচ্চাটা এরকম করে? শুভজিৎ বলল, তুমি কি সাজেস্ট করছো তাহলে? শ্রাবন্তী উত্তর দিল, শি নিডস ইউ রাইট নাও। তাই আমি আজকে অনলাইনে আমার, তোমার আর মিমির জন্য নিকো পার্কে 3টে টিকিট কেটে রেখেছি। আমরা 3জনে আগামীকাল নিকো পার্কে বেড়াতে যাচ্ছি। আর শুধু নিকো পার্কই নয়, আমি আগামীকালের জন্য আরও অনেক কিছু প্ল্যান করে রেখেছি। শুভজিৎ বলল, আরে শ্রাবন্তী, তুমি শুনলে না যে আমার আগামীকাল প্রোডাক্ট লঞ্চ আছে? তুমি আমাকে না জিজ্ঞেস করে প্ল্যান বানাও কেন বলো তো? শ্রাবন্তী উত্তর দিল, কারণ এখন মিমির জন্য, আমাদের দুজনের জন্য এই প্ল্যানটা অন্য যে কোনো কিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট। শুভজিৎ বলল, তুমি তো জানোই যে বিজনেস ইজ মাই ফার্স্ট লাভ। শ্রাবন্তী বলল, না শুভ, বিজনেস ওয়াজ ইউর ফার্স্ট লাভ, নাও ইট হ্যাজ বিকাম ইউর অবসেশন। শুভজিৎ উত্তর দিল, কখনো কখনো ওই দুটো শব্দের মানে একই দাঁড়ায়। শ্রাবন্তী বলল, না শুভ, এই দুটো শব্দের মানে কখনোই এক দাঁড়ায় না, আর কখনো এক দাঁড়াতে পারেও না। লাভ মানে হলো ভালোবাসা, ভালোবাসা শুধুমাত্র ভালোবেসে সন্তুষ্ট থাকে, আর অবসেশন জানেই না যে সন্তুষ্টি কাকে বলে। সুতরাং লাভ অ্যান্ড অবসেশন ক্যান নেভার হ্যাভ দ্য সেম মিনিং। অনেকক্ষণ চুপ করে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে শুয়ে থেকে শুভজিৎ বলল, সরি শ্রাবন্তী, আর মিমিকেও আমার হয়ে সরি বলে দিও, কিন্তু আগামীকাল আমাকে এই প্রোডাক্টটা লঞ্চ করতেই হবে। সরি এগেইন। শুভজিতের এই কথাগুলো শুনে শ্রাবন্তীর দুচোখ জলে ভরে উঠল। ও প্রথমে কিছুক্ষণ প্রাণপণ চেষ্টা করলো নিজের অভিমানটাকে লুকাতে, তারপর গম্ভীর গলায় নিজের স্বামীকে বলল, শুভ, আমি কোনোদিনও বিজনেস করিনি, তবুও আজকে তোমাকে একটা কথা বলছি, আমাদের প্রত্যেকের লাইফটাও কিন্তু এক একটা বিজনেস ডিলই। তবে এই বিজনেস ডিলগুলোর প্রফিটের বা লসের হিসেব কিন্তু সংখ্যায় করা হয় না। আশা করি তুমি আমার এই কথাটার মানে অনেক দেরি হওয়ার আগেই বুঝে যাবে। কথাগুলো বলে শ্রাবন্তী অন্যদিকে পাশ ফিরে শুলো। পরের দিন নিজের প্রোডাক্টটাকে প্রচুর ধুমধাম করে লঞ্চ করার প্রায় 1 ঘন্টা পর যখন অরিজিৎ জানতে পারলো যে ওর দাদা হুবহু ওর মতো একটা প্রোডাক্ট ওর প্রোডাক্ট লঞ্চের ঠিক 0.5 ঘন্টা পরেই ওর প্রোডাক্টের দামের অর্ধেক দামে লঞ্চ করার ফলে ইতিমধ্যে ওর প্রোডাক্টটা মার্কেট টোটালি ফেল হয়ে গেছে, তখন অরিজিৎ তার নিজের মাথা ঠিক রাখতে পারল না। অফিসে নিজের রুমে দাঁড়িয়েই অভিজিৎকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে লাগলো। ওর এই চিৎকার করে দেওয়া গালাগালগুলো শুনে অফিসের সব কর্মচারীরা নিজেদের কাজ বন্ধ করে অরিজিতের রুমের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে ওদের বসের হঠাৎই রূপ ধারণের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক তখনই অরিজিতের সেক্রেটারি মিসেস সেন তড়িঘড়ি সবাইকে ধমক দিয়ে নিজেদের কাজে মন দিতে বলে। অরিজিতের রুমের কাছের দরজাটা নক করে ভেতরে ঢুকে অরিজিৎকে বললেন, স্যার কি করছেন এইসব? সারা অফিস না জানি কী সব ভাবছে আপনার মুখে এইসব কথা শুনে। অরিজিৎ চিৎকার করে উত্তর দিল, ভাবুক গে মিসেস সেন, আপনি জানেন আজকে ওই হারামজাদাটার জন্য আমার কোম্পানির কত বড় লস হয়ে গেল। আমি জানতাম যে এই প্রোডাক্টটা মার্কেটে খুব সাকসেসফুল হবে, তাই এই প্রোডাক্টটার পেছনে আমি প্রচুর ইনভেস্ট করেছিলাম। অসংখ্য ডিস্ট্রিবিউটরকে গাদা গাদা টাকা দিয়ে দিয়েছি। তাছাড়াও আমাদের কোম্পানির ফ্যাক্টরিতে এই প্রোডাক্টটার অসংখ্য কপিস অলরেডি ম্যানুফ্যাকচার হয়ে পড়ে আছে। অনেকগুলো কপির তো পুরো প্যাকেজিংও হয়ে গেছে। ভাবতে পারছেন যে কতটা লস হয়ে গেল আমাদের কোম্পানির? মিসেস সেন বললেন, হ্যাঁ স্যার জানি কোম্পানির বিশাল লস হয়ে গেছে, কিন্তু আপনার এই রকম করে পুরো অফিসের সামনে আপনার দাদাকে গালাগালি দেওয়াতে তো আর সেই লসটা প্রফিট হয়ে যাবে না। তাই বলছি যে আপনার এইভাবে সিন ক্রিয়েট না করাই ভালো। অরিজিৎ বলল, দাদা তো নিজের চালটা দিয়ে দিল, এবার আমার দান, আর এইবার দাদার এই চালটার জবাবে আমার চাল দেখে দাদা আমার এই ক্ষতিটা করার জন্য প্রস্তাবে। মিসেস সেন এক্ষুনি একটা বোর্ড মিটিং ডাকুন, আর আমাদের কোম্পানির তরফ থেকে একটা নোটিশ বের করে অফিসের সব কর্মচারীকে বলে দিন যে আজকে থেকে ওদেরকে ওভারটাইম কাজ করতে হবে, আর সেই জন্য কোম্পানি ওদের সবাইকে স্পেশাল ইনসেনটিভস দেবে। মিসেস সেন, ওকে স্যার বলে অরিজিতের ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঠিক পরেই অরিজিৎ নিজের মোবাইলটা সুইচ অন করলো, আর তার কয়েক মুহূর্ত পরেই ওর মোবাইলে ডাক্তার মুখার্জির কল এলো। ডাক্তার মুখার্জি সুকন্যার চিকিৎসা করছেন। অরিজিৎ কলটা রিসিভ করে মোবাইলটা কানে দিয়ে হ্যালো বলল। ফোনের ওপার থেকে ডাক্তার মুখার্জি বলল,
নমস্কার মিস্টার ব্যানার্জি, অরিজিৎ উত্তর দিল। নমস্কার ডক্টর মুখার্জি, আপনি হঠাৎ আমার অফিস আওয়ারে ফোন করলেন, কোনো আর্জেন্ট কথা বলার ছিল? ডাক্তার মুখার্জি বলল, হ্যাঁ মিস্টার ব্যানার্জি, সরি টু ডিস্টার্ব ইউ বাট আই হ্যাভ সামথিং ভেরি ইম্পর্টেন্ট টু টেল ইউ। অরিজিৎ বলল, ইয়েস বলুন ডক্টর মুখার্জি। ডাক্তার মুখার্জি বলল, ইটস অ্যাবাউট সুকন্যা। ওর সাইকোলজিক্যাল কন্ডিশন কিন্তু খুব র্যাপিডলি ডিটোরিয়েট করছে। আপনি তো জানেনই যে সুকন্যা গত কয়েকদিন ধরে পুরো একটা পাথরের মূর্তির মতো হয়ে গেছে। কারোর সাথে কোনো কথা তো ওর বাচ্চাটাকে হারানোর খবরটা শোনার পর থেকে আর বলছিল না, বাট এখন ওর মনটা বাইরের জগতের সাথে সব রকম ইন্টারাকশন করাটাই বন্ধ করে দিয়েছে। আমি একটু আগে সুকন্যার টেস্টের রিপোর্টগুলো হাতে পেয়েছি, আর সেই রিপোর্টগুলো দেখে আমি কনফার্মড হয়ে গেলাম যে সুকন্যার কন্ডিশনটা এতটা ডিটোরিয়েট করেছে, আর তাই আপনাকে সেটা বলার জন্যই ফোন করলাম। অরিজিৎ বলল, তাহলে এখন ওর ট্রিটমেন্টটা কী রকম হবে ডক্টর মুখার্জি? ডাক্তার মুখার্জি উত্তর দিলেন, এই অসুখ মনের অসুখ মিস্টার ব্যানার্জি। এখন এর একমাত্র ট্রিটমেন্ট হলো পেশেন্টকে কেয়ার দেওয়া, আর পেশেন্টকে এটা বোঝানো যে তার জীবনে এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। বেসিক্যালি এখন সুকন্যার এই কন্ডিশনের একমাত্র ট্রিটমেন্ট হলো ওর মনে বেঁচে থাকার একটা আশা জাগানো। অরিজিৎ বলল, ঠিক আছে ডক্টর মুখার্জি, আমি সুকন্যার জন্য এক্ষুনি দুটো নার্সের ব্যবস্থা করছি। ওই নার্সরা খুব ভালো করে সুকন্যার খেয়াল রাখবে। ডাক্তার মুখার্জি বলল, না মিস্টার ব্যানার্জি, এখন সুকন্যার কোনো নার্সকে নয়, আপনাকে সব থেকে বেশি দরকার। শি নিডস ইউ দ্য মোস্ট রাইট নাও। সুকন্যার অসুখটা কিন্তু ওর শরীরে হয়নি, অসুখটা হয়েছে ওর মনে। আপনাকে আমাদের সাইকোলজিস্টদের বিষয়ে একটা মজার কথা বলি মিস্টার ব্যানার্জি। আপনি লক্ষ্য করে দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ সাইকোলজিস্টদের সেন্স অফ হিউমার কিন্তু অন্যান্য ডাক্তারদের থেকে বেশি ভালো হয়, এবং তারা অন্যান্য ডাক্তারদের থেকে বেশি খোলামেলা স্বভাবের হয়। তার কারণ হলো আমরা সাইকোলজিস্টরা মানুষের মনের অসুখের চিকিৎসা করি, আর সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় ট্যাবলেট বা ইঞ্জেকশন কোনো কাজ করে না। তাই পেশেন্টের মনের আরও কাছাকাছি পৌঁছানোর জন্য আমরা সাইকোলজিস্টরা ওদের সাথে এত খোলামেলা ব্যবহার করে থাকি, বা নিজেদের সেন্স অফ হিউমার অ্যাপ্লাই করে ওদেরকে একটু হাসানোর চেষ্টা করে থাকি, যাতে পেশেন্ট একটু হলেও ইজি ফিল করে। তাই আপনাকে আমি আবারও বলছি যে সুকন্যার অসুখটা অন্যান্য অসুখের মতো নয়। সুকন্যার অসুখটা হয়েছে ওর মনে। এখন ওর একমাত্র চিকিৎসা হলো আপনার ওর সাথে সবসময় থাকা, আপনার ওর সবসময় খেয়াল রাখা, এবং আপনার ওকে সবসময় সব দিক দিয়ে সাপোর্ট করা। অরিজিৎ বলল, কিন্তু ডক্টর মুখার্জি, আপনি তো জানেনই আমার কত কাজ থাকে অফিসে, আর এখন আমার কোম্পানিতে একটা বিশেষ সিচুয়েশন তৈরি হওয়াতে এখন তো আমি বাড়ি যেতেই পারবো না। ডাক্তার মুখার্জি বলল, দেখুন মিস্টার ব্যানার্জি, ডাক্তার হিসাবে আমি সুকন্যার কন্ডিশন আর ট্রিটমেন্টের বিষয়ে আমার আপনাকে যা যা বলার ছিল আমি সেই সব কিছুই আপনাকে বলে দিয়েছি। এবার আপনি ডিসাইড করুন যে আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সুকন্যা নাকি আপনার বিজনেস। ডাক্তার মুখার্জি কলটা কেটে দেওয়ার পর অরিজিৎ 5 মিনিট ওর চেয়ারে চুপচাপ বসে কি যেন একটা ভেবে নিল। তারপর নিজের মোবাইলটা আবার সুইচ অফ করে রেখে দিয়ে মিসেস সেনকে ডেকে তক্ষুনি ওর ফ্ল্যাটে একা থাকা সুকন্যার জন্য দুজন টপ ক্লাসের নার্সের ব্যবস্থা করতে বলে দিল। মিসেস সেন কিছুক্ষণের মধ্যেই সে ব্যবস্থাটা করেও দিলেন। এবার অরিজিৎ উঠে পড়ে লাগলো ওর দাদাকে ওর সেই জবাবটা দেওয়ার জন্য, আর সেই জন্যই ও এর পরের 2 দিন ধরে ওর অফিস ছেড়ে কোথাও গেল না। অরিজিতের ওর দাদাকে সেই জবাবটা দিতে সময় লাগলো ঠিক 1 সপ্তাহ, আর এই 1 সপ্তাহেই শুভজিতের নতুন লঞ্চ করা প্রোডাক্টটা সুপার সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু এই সাফল্যের মধ্যে যে শুভজিৎকে ওর নিজের ভাই এত বড় একটা ঘা দিয়ে দেবে সেটাও কল্পনাও করতে পারেনি। এই 1 সপ্তাহের মধ্যেই অরিজিৎ শুভজিতের কোম্পানির প্রোডাক্টগুলো যেইখান থেকে সারা ভারতবর্ষে ডিস্ট্রিবিউট হয় সেইখানে লোক লাগিয়ে অনেক অবজারভেশন করে নিজের সোর্স লাগিয়ে শুভজিতের কোম্পানির ডিস্ট্রিবিউটরদের বেশ কয়েকটা ওয়ার্কিং সেন্টারে নিজের ভাড়া করা লোক ঢুকিয়ে দিয়ে শুভজিতের কোম্পানির অনেকগুলো প্রোডাক্টসের প্রচুর স্যাম্পেলে বিভিন্ন ধরনের খারাপ এবং ইলিগাল ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে দিল ঠিক স্যাম্পেলগুলো ডিস্ট্রিবিউট হওয়ার আগের মুহূর্তে, যাতে কেউ আর ওই স্যাম্পেলগুলোকে চেক করে অরিজিতের এই কারসাজিটা ধরে ফেলতে না পারে। এই সব কিছু করতে অরিজিতের বিস্তর টাকা খরচ হওয়া সত্ত্বেও ওর তেমন কিছুই যায় আসলো না। ওর নিজের দাদাকে ওর সেই জবাবটা দিতে পেরেই খুব খুশি হলো। ওই স্যাম্পেলগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার কয়েকদিন পর থেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে শুভজিতের কোম্পানির ওই প্রোডাক্টগুলো ব্যবহার করাতে প্রচুর মানুষের নানান দিক দিয়ে
প্রচণ্ড ক্ষতি হওয়ার রিপোর্ট ইন্ডিয়ার সবকটা টপ নিউজ চ্যানেলসে আসতে লাগলো। আর এই নিউজ রিপোর্টগুলোর বারবার আসতে থাকার ফলে শুভজিতের কোম্পানির এত ভালো রেপুটেশনটার অনেক ক্ষতি হয়ে গেল। স্যার, আমাদের টিম পুরোপুরি কনফার্মড যে আমাদের ওইসব প্রোডাক্টসের সেই স্যাম্পেলগুলোতে আপনার ভাইয়ের লোকেরাই ওইগুলো ডিস্ট্রিবিউট হওয়ার ঠিক আগের মুহূর্তে ইলিগাল আর খারাপ ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দিয়েছিল। মিস্টার দাশগুপ্ত শুভজিতের অফিসের রুমে ঢুকেই বললেন। শুভজিৎ বলল, এটাই তো আমি সন্দেহ করেছিলাম মিস্টার দাশগুপ্ত, এইবার কনফার্মড হয়ে গেলাম। মিস্টার দাশগুপ্ত বললেন, স্যার, আমাদের কাছে তো আপনার ভাইয়ের বিরুদ্ধে এইসব করার প্রমাণ আছে। আপনি চাইলে আমরা কিন্তু আপনার ভাইয়ের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে পারি। শুভজিৎ তাড়াতাড়ি উত্তর দিল, না না মিস্টার দাশগুপ্ত, আমার ভাইটি এখন আঙুল বাঁকা করে খেলতে চাইছে, তাহলে আমরাও নয় ওর মতো করেই ফেলি। অরিজিতের সেই জবাবের পাল্টা জবাব শুভজিৎ অরিজিতের মতো করেই দিল। তাই যখন ঠিক 2 সপ্তাহ পর জিন্দাল গ্রুপ অফ কোম্পানিসের সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা ডিল করার সময় অরিজিৎ নিজের পিপিটি প্রেজেন্টেশনটা দিতে শুরু করে দেখালো যে কোনো এক জাদুই মন্ত্র বলে ওর প্রেজেন্টেশনটার সব কন্টেন্টস উল্টোপাল্টা হয়ে গেছে, তখনও বুঝে গেল যে এটাই ওর দাদার পাল্টা জবাব। শুভজিতের এই কেরামতির ফলে জিন্দাল গ্রুপ অফ কোম্পানিস অরিজিতের কোম্পানির সাথে তো কোনো ডিল সাইনই করলো না, বরঞ্চ অরিজিতের বিজনেস মার্কেটে চূড়ান্ত অপমান হলো। আর এই ফাঁকে শুভজিৎ জিন্দাল গ্রুপ অফ কোম্পানিসকে নিজের অফিসে ইনভাইট করে দুর্দান্ত একটা পিপিটি প্রেজেন্টেশন দিয়ে ওর ক্লায়েন্টদেরকে ইমপ্রেস করে অরিজিতের কোম্পানির যে ডিলটা পাওয়ার কথা ছিল সেটা নিজে হাতিয়ে নিল। মিসেস সেন অরিজিৎকে বললেন, স্যার, আপনার দাদা তো আমাদের কোম্পানির থেকে এত ইম্পর্টেন্ট একটা ডিল ছিনিয়ে নিলেন, এবার আমরা কি স্টেপ নেব স্যার? অরিজিৎ বাঁকা হেসে বলল, মিসেস সেন, আপনি হয়তো এই ডিলটা সাইন না করতে পারার দুঃখে ভুলে গেছেন যে আর কয়েক সপ্তাহ পরেই টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা কোম্পানির একটা মেগা ডিল সাইন করবে। যেই কোম্পানিটা টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বোর্ড অফ ডাইরেক্টরসকে নিজের প্রেজেন্টেশন দিয়ে সবথেকে বেশি ইমপ্রেস করতে পারবে, সেই কোম্পানির সাথেই টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই মেগা ডিলটা সাইন করবে পূর্ব ভারতে নিজেদের কোম্পানি ব্র্যান্ড এক্সটেনশন করার জন্য। আর এই ডিলটাকে দাদা টার্গেট করবেই, কিন্তু এই ডিলটা আমাদের কোম্পানি সাইন করবে বাই হুক অর বাই ক্রুক। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুভজিৎ ওর অন্ধকার ঘরের আলোটা জ্বালিয়ে শ্রাবন্তীকে বলল, কি আরম্ভ করেছো তুমি বলো তো শ্রাবু? দিন রাত তুমি শুধু কড়া ঘুমের ওষুধ খেয়ে একটা ঘোরের মধ্যেই থাকো। শ্রাবন্তী ঘোরের মধ্যে ঢুলতে ঢুলতে উত্তর দিল, ভালো করে ভেবে বলো তো যে সত্যি ঘোরের মধ্যে কে আছে, আমি না তুমি? শুভজিৎ ওর স্ত্রীর করা প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে বলল, মিমিকেও তো তড়িঘড়ি করে একটা বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দিলে, তুমি নিজে তো বাইরে বেরোনো পুরোপুরি বন্ধ করে দিয়েছো। আর আজকে আমি জানতে পারলাম যে তুমি নাকি হ্যালুসিনেট করছো। শ্রাবন্তী বলল, আমি গত 1 সপ্তাহ ধরে হ্যালুসিনেট করছি, আর তুমি আজকে জানলে সেই কথাটা? শুভজিৎ আবার শ্রাবন্তীর কথাটা এড়িয়ে গিয়ে বলল, কিন্তু তুমি এইরকম করছো কেন? এত কড়া ঘুমের ওষুধ এইরকম বেশি ডোজে রোজ রোজ খেলে তো তোমার হ্যালুসিনেশন হবেই। শুভজিৎকে থামিয়ে দিয়ে শ্রাবন্তী বলল, তুমি এখনও আমার সাথে কথা বলতে বলতে তোমার মোবাইলের স্ক্রিনের ওপরে কিন্তু চোখ রেখেছো। শুভজিৎ ওর মোবাইলটা নিজের বুক পকেটে রেখে বলল, সো সরি গো, কিন্তু আর কয়েকটা সপ্তাহ পরে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে পূর্ব ভারতের কোনো একটা কোম্পানি একটা মেগা ডিল সাইন করবে। আর এই ডিলটা সাইন করার পর ইনিশিয়াল ইনভেস্টমেন্টের 80%ই দেবে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আর বাকি মাত্র 20% দেবে যার সাথে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই ডিলটা সাইন করলো সেই কোম্পানিটা। এত প্রফিটেবল ডিল আমাদের কোম্পানি কখনো সাইন করেনি, আর তাই বুঝতেই পারছো অফিসের কাজের চাপটা খুবই বেশি। শ্রাবন্তী উত্তর দিল, আর অফিসের কাজ এবং আমার মধ্যে তো তুমি প্রতিবারের মতো অফিসের কাজকেই চুজ করবে, তাহলে কেন ঘরের আলো জ্বালিয়ে শুধু শুধু আমার জন্য মাথা ঘামাচ্ছ? শুভজিৎ একটা বড় শ্বাস ছেড়ে বলল, এই তো আর কয়েকটা সপ্তাহ, ব্যাস একবার আমাদের কোম্পানি এই মেগা ডিলটা সাইন করে নিক, তারপর তুমি যা বলবে যখন বলবে আমি তাই করব। জাস্ট এই কয়েকটা সপ্তাহ আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দিও শ্রাবু। শ্রাবন্তী শুভজিৎকে হঠাৎই ভীষণ চমকে দিয়ে নিজের মুখটা শুভজিতের মুখের একদম সামনে নিয়ে এলো। শুভজিৎ এখন ওর স্ত্রীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। শ্রাবন্তী বলল, শুভ, তুমি কি এখনো কিছুই দেখতে পাচ্ছ না গো? এই দেখো আমার 2 চোখের তলায় কিরকম কালি পড়ে গিয়েছে।
এই দেখো আমার চুলের কি বিচ্ছিরি অবস্থা হয়েছে। শুভ, তুমি জানো আমি কতদিন ধরে ঠিক করে স্নান খাওয়া কিছু করছি না। তুমি কি এখনো কিছুই দেখতে পাচ্ছ না শুভ? শুভজিৎ দেখলো সত্যিই তো একই চেহারা হয়েছে ওর সেই শ্রাবুর। স্ত্রী অসামান্য সুন্দরী বলে যেই শুভজিতের বেশ অহংকার ছিল, এখন সেই শুভজিৎই শ্রাবন্তীর মুখটা এত কাছে থেকে দেখে যেন আঁতকে উঠল। শুভজিৎ বলল, শ্রাবু দেখো তুমি নিজের কি অবস্থা করেছো, তুমি পাগল হয়ে গেছো। শ্রাবন্তী উত্তর দিল, জানো তো শুভ, একটা পাগল কখনো স্বীকার করে না যে সে পাগল। আমি স্বীকার করছি শুভ যে আমি পাগল হয়ে যাচ্ছি। বাড়ি থেকে পালিয়ে তোমাকে বিয়ে করার পর থেকে আমার বাড়ির কেউ আমার সাথে আর কোনো সম্পর্ক রাখেনি। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর এখন তো অরিজিৎ বা সুকন্যাও নেই একটু কথা বলার জন্য। আমি ভীষণ একা হয়ে গেছি গো। আমার এখন শুধু তোমাকে দরকার শুভ। আমি আবার বাঁচতে চাই, আমাকে প্লিজ বাঁচাও শুভ। ঠিক তখনই শুভজিতের মোবাইল ফোনটা বেজে উঠল। শুভজিৎ ওর মোবাইলটা হাতে নিয়ে দেখলো যে মিস্টার দাশগুপ্ত ফোন করেছেন। নিজের মোবাইলের স্ক্রিনের ওপর থেকে ওর চোখ দুটো সরিয়ে শুভজিৎ শ্রাবন্তীর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। শ্রাবন্তীর চাহনিতে এখন আর কয়েক মুহূর্তের আগের সে উত্তেজনা নেই। একটা অদ্ভুত উদাস দৃষ্টিতে ও নিজের স্বামীর দিকে তাকিয়ে বলল, খুব ইম্পর্টেন্ট কল তাই তো? এই জন্যই মিমিকে তড়িঘড়ি বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দিলাম। এখানে থাকলে ও আমার মতোই মরে মরে বেঁচে থাকতো। বারান্দায় যাওয়ার আগে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে যেও। শুভজিৎ ঘরের জ্বলতে থাকা লাইটটা নিভিয়ে দিয়ে মিস্টার দাশগুপ্তর কলটা রিসিভ করে ওই ঘরে লাগোয়া বারান্দাটার দিকে হাঁটা দিল। সময় কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে নিজের স্থির গতিতেই এগিয়ে চলে। তবু আমাদের জীবনের চরম ব্যস্ততার দিনগুলোতে মনে হয় যেন সময় কোনো এক কারণে আমাদের সাথে পরম শত্রুতা করে নিজের গতিটা আগের থেকে বহুগুণ বেশি বাড়িয়ে দিয়েছে। শুভজিৎ আর অরিজিৎ দুজনেরই পরের কয়েকটা সপ্তাহ ধরে বারবার শুধু এই কথাটাই মনে হতে লাগলো। দুই ভাইয়ে নিজেদের স্নান খাওয়া ভুলে গিয়ে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে ওই একটা মেগা ডিল কিভাবে সাইন করা যায় সেই উপায় খুঁজতে লাগলো। অরিজিৎ ও সুকন্যার হসপিটালাইজড হওয়ার খবর শুনেও দুদিনের আগে নিজের অফিস ছেড়ে নড়ল না। এই কয়েকটা সপ্তাহ দুই ভাইয়ের কাছে যেন শুধু কয়েকটা মুহূর্ত বলে মনে হলো। যেদিন টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বোর্ড অফ ডাইরেক্টরসদেরকে পূর্ব ভারতের সব নামী কোম্পানিদের নিজেদের প্রেজেন্টেশন সাবমিট করার কথা, ঠিক তার আগের দিন শুভজিৎ মিস্টার দাশগুপ্তকে নিজের রুমে ডেকে বলল, মিস্টার দাশগুপ্ত আমার কাছে বেশি সময় নেই, তাই যেটা বলছি সেটা একবারই বলবো, তাই মন দিয়ে শুনুন। অরিজিৎ আমার জন্য একটা ফাঁদ পেতেছে, কিন্তু ও জানে না যে আমি সেটা বুঝতে পেরে গেছি। আমি এইবার অরিজিৎকে ওর নিজের ফাঁদেই ফাঁসাবো, আর সেই জন্য আমি একটা পারফেক্ট প্ল্যান বানিয়েছি। আপনি আপাতত কোনো প্রশ্ন না করে আমি যা যা করতে বলবো ঠিক তাই তাই করে যান। শুভজিৎ একটা বড় শ্বাস নিয়ে আবার বলতে শুরু করলো, একটু পরেই আমি এই রুমের বাইরে গিয়ে অফিসের সব কর্মচারীদের সামনে অ্যানাউন্স করব যে আপনার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়াতে ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, আর ওনার কন্ডিশন খুব খারাপ, তাই আপনাকে এক্ষুনি ওই হসপিটালে যেতে হবে। আর আপনিও আমার এই মিথ্যে কথাটাকে সবার সামনে সত্যি বলে ঘোষণা করবেন। আর তারপর আমাকে একটা ফেক চিঠি লিখে জমা দিয়ে এই অফিস থেকে তক্ষুনি বেরিয়ে আজকের মতো আপনার বাড়িতে চলে যাবেন। বুঝে গেছেন তো কি কি করতে হবে? মিস্টার দাশগুপ্ত উত্তর দিলেন, হ্যাঁ স্যার, সব বুঝে গেছি। শুভজিতের প্ল্যান অনুযায়ী ও এর কয়েক মুহূর্ত পরে নিজের রুমের বাইরে বেরিয়ে ওর অফিসের সমস্ত কর্মচারীর সামনে অ্যানাউন্স করলো যে মিস্টার দাশগুপ্তর ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ওনাকে একটু আগে হসপিটালাইজড করতে হয়েছে, আর তাই মিস্টার দাশগুপ্তকে এক্ষুনি ওই হসপিটালে যেতে হবে। আর তাই মিস্টার দাশগুপ্ত আর আজকে শুভজিৎকে অ্যাসিস্ট করতে পারবে না। সেই জন্য যতদিন মিস্টার দাশগুপ্ত অফিসে আসতে পারবেন না ততদিনের জন্য শুভজিৎ নিজে এই অফিসেরই একজন কর্মচারী মিস মেঘনা চৌধুরীকে নিজের টেম্পোরারি সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট করলো। শুভজিতের ওই অ্যানাউন্সমেন্টটা করার সময় মিস্টার দাশগুপ্ত শুভজিতের ইনস্ট্রাকশন অনুযায়ী ওর হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলালেন। সেই দিন সকাল থেকে রাত পর্যন্ত শুভজিৎ মেঘনাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করিয়ে গেল, কিন্তু মেঘনা আগামীকাল হতে যাওয়া টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে শুভজিতের কোম্পানির মিটিংয়ে দেওয়ার জন্য শুভজিতের এতগুলো সপ্তাহ ধরে খেটে তৈরি করা প্রেজেন্টেশনটার বিষয়ে বারবার আগ্রহ প্রকাশ করলেও শুভজিৎ ওর নিজের করা প্ল্যান অনুযায়ী ইচ্ছা করে মেঘনার করা সব প্রশ্নগুলোকে এড়িয়ে গেল, আর মেঘনার ওই প্রেজেন্টেশনটার বিষয়ে কিছু জানার চেষ্টাগুলোকে ব্যর্থ করে দিল। শুভজিৎ ঠিক করলো যে ও আজকেও আর বাড়ি ফিরবে না। এই অফিসে বসে সারা রাত আগামীকাল হতে যাওয়া টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে ওই মিটিংটার জন্য ও নিজেকে ফিনিশিং প্রিপারেশন
প্রেজেন্টেশনটা দেবে। তখন রাত 10:30 বেজে গেছে। এখন শুভজিতের অফিসে শুধু ও নিজে আর ও টেম্পোরারি সেক্রেটারি মেঘনা ছাড়া আর কেউ নেই। মেঘনারও আজকের মতো সব কাজ শেষ। একটু পরেই ও অফিস থেকে বেরিয়ে নিজের বাড়ি ফেরার পথ ধরবে। তার আগে মেঘনা শুভজিতের রুমে কয়েকটা ফাইল হাতে ঢুকলো। শুভজিৎ ওকে বলল, ব্যাস আজকের মতো আপনার ছুটি। তবে এইটুকু কিন্তু স্বীকার করতেই হবে, আমার নতুন সেক্রেটারি হিসেবে আপনার প্রথম দিনে আপনি প্রচুর প্রেশার নিয়েছেন এবং খুব সুন্দর করে নিজের কাজটা করেছেন, তাও আবার আগামীকালের এত বড় একটা মিটিংয়ের আগের দিন। আই মাস্ট সে দ্যাট আই অ্যাম ভেরি মাচ ইমপ্রেসড উইথ ইউর পারফরমেন্স মিস চৌধুরী। মেঘনা হেসে উত্তর দিল, থ্যাংক ইউ সো মাচ স্যার। তবে আপনার কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি। এই ফাইলগুলো সাবমিট করতে আসলাম। নিজের হাতের ফাইলগুলো শুভজিতের সামনে টেবিলটায় রাখতে রাখতে বলল মেঘনা। শুভজিৎ বলল, উফ সত্যি এত টেনশন, এত প্রেশার মিস চৌধুরী। ফিজিক্যালি আর মেন্টালি খুব টায়ার্ড ফিল করছি। টানা 6 দিন ধরে নিজের বাড়ির মুখ দেখিনি। ভাবতে পারছেন কতটা চাপের মধ্যে বেঁচে আছি, আমাকে কতটা লড়াই করতে হচ্ছে আমাদের কোম্পানির এই টপ পজিশনটা মেনটেন করার জন্য। আর এই লড়াইটাই আমি বড় একা মিস চৌধুরী। মেঘনা উত্তর দিল, না স্যার, আপনি এই লড়াইয়ে একা নন, আমরা সব এমপ্লয়িরা আপনার সাথেই আছি। শুভজিৎ একটু হেসে জবাব দিল, কই মিস চৌধুরী, নিজের আশেপাশে একবার চোখ বুলিয়ে দেখুন, দেখবেন যে এই পুরো অফিসটায় আমি একাই বসে এখনও কাজ করে যাচ্ছি। তখন বুঝবেন যে আমি এই লড়াইয়ে কতটা একা। মেঘনা বলল, স্যার আপনি হয়তো ভুলে গেছেন যে আমি কিন্তু এখনও আপনার সাথে এই অফিসে আছি। আমি কিন্তু এখনও পর্যন্ত আপনাকে একা হতে দিইনি স্যার। মেঘনা আস্তে আস্তে নিজের মুখটা শুভজিতের মুখের একদম সামনে নিয়ে এসে বলল, আর আপনি চাইলে কখনো হতে দেব না। বলে মেঘনা নিজের উষ্ণ নরম ঠোঁট যুগলের আলতো স্পর্শে শুভজিতের ঠোঁট দুটোর সঙ্গে সঙ্গে সারা শরীরটাকে উত্তেজনার প্রবাহে কাঁপিয়ে তুলল। শুভজিতও মেঘনার কাছে ধরা দিতে একটুও দেরি করল না এবং শুভজিৎ আর ওর নতুন সেক্রেটারির এই চুম্বন দৃশ্য চলাকালীন দুটো ঘটনা ঘটে গেল। মেঘনা অত্যন্ত নিপুণ হাতে শুভজিতের টেবিলে রাখা পেন ড্রাইভটা লুকিয়ে নিঃশব্দে তুলে নিজের কোটের পকেটে রেখে দিল এবং শুভজিতের রুমের কাচের জানালাটা দিয়ে ওর আর মেঘনার এই চুম্বন দৃশ্য দেখে শ্রাবন্তী শুভজিতের ঘরে ঢোকার আগেই বজ্রাহাতের মতো থমকে গেল। পরের দিন ভোর হতে তখনও একটু দেরি ছিল। শুভজিৎ ওর মোবাইলে মিস্টার দাশগুপ্তর সাথে কথা বলছিল। মিস্টার দাশগুপ্তই ওকে ফোন করেছিলেন, কারণ অফিসে তিনি চলে যাওয়ার পর থেকে কি হলো সেটা জানার কৌতূহলের জন্য তার সারাটা রাত ঠিকমতো ঘুম হয়নি। আবার শুভজিৎ মিস্টার দাশগুপ্তকে ওকে বা অফিসের কাউকে ফোন করতে বারণ করে দিয়েছিল বলে তিনি কাউকে এতক্ষণ ফোন করে নিজের কৌতূহল মেটানোর চেষ্টাও করতে পারেননি। তার মধ্যে আগামীকাল সকালেই তাদের কোম্পানির সাথে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সেই অতি গুরুত্বপূর্ণ মিটিংটা আছে। তাই অবশেষে মিস্টার দাশগুপ্ত আর নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে শুভজিৎকে ফোনটা করেই ফেললেন। কিছুক্ষণ কথা বলার পর মিস্টার দাশগুপ্ত বললেন, সবই তো বুঝলাম স্যার, কিন্তু আপনার ওই প্ল্যানটা কি, আর সেই প্ল্যানটা কি করেই বা এক্সিকিউট করে আপনার ভাইকে ওনার নিজের ফাঁদেই ফাঁসালেন সেটা এবার তো বলুন। শুভজিৎ বলতে শুরু করলো, গত 1 সপ্তাহ ধরেই আমি লক্ষ্য করছিলাম যে মিস মেঘনা চৌধুরী অফিসে যেন কিছুটা বেশি অ্যাক্টিভ হয়ে উঠেছেন। আর ঠিক 1 সপ্তাহ পরে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে আমাদের কোম্পানির এত বড় একটা মিটিং আছে, আর হঠাৎ এখনই চুপচাপ ও শান্ত স্বভাবের মিস মেঘনা অফিসের কাজে এত অ্যাক্টিভ হয়ে গেল। এটা ভেবেই আমার খটকা লাগলো। তারপরে 2 দিন আমি ওনাকে খুব মন দিয়ে অবজার্ভ করলাম। আমি বুঝতে পারলাম যে কোনো কারণে মিস মেঘনা অফিসে নিজের কাজের দ্বারা আমাকে ইমপ্রেস করতে চাইছে এবং উনি এই আমাকে ইমপ্রেস করার কাজটা খুব তাড়াতাড়ি করতে চাইছেন। তাই ওনার ওপর আমার সন্দেহটা আরও দৃঢ় হয়ে গেল। আমি আমার পরিচিত একজন বিশ্বাসযোগ্য লোককে ওনাকে সবসময় একটু দূর থেকে ফলো করে যেতে বললাম আর ওনার ডেইলি লাইফের সব খুঁটিনাটি খবর আমাকে দিতে বলে দিলাম। গতকাল আমাকে আমার ওই লোকটা ইনফর্ম করলো যে ওনাকে রাতে মিস মেঘনাকে ফোনে অরিজিতের সাথে কথা বলতে শুনেছে। ও আরও শুনেছে যে অরিজিৎ মিস মেঘনাকে প্রচুর টাকা দেবে বলেছে আর ওর নিজের বিজনেস পার্টনার বানিয়ে নেবে বলেছে যদি মিস মেঘনা আমার এতগুলো সপ্তাহ ধরে খেটে বানানো টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে দেওয়ার জন্য প্রেজেন্টেশনটা চুরি করে অরিজিৎকে দিয়ে দেন। আর এখনও মিস মেঘনা কেন অরিজিতের এই কাজটা করে দিতে পারেননি সেটা জিজ্ঞেস করার জন্যই গতকাল রাতে মিস মেঘনাকে ফোন করেছিল অরিজিৎ। আর অরিজিৎকে কৈফিয়ত দিতে দিতে মিস মেঘনা নিজের টেম্পার হারিয়ে অরিজিতের সাথে একটা ছোট আর্গুমেন্টে জড়িয়ে পড়েন। আর সেই আর্গুমেন্টের কল্যাণেই আমার এই লোকটা অরিজিতের আমার টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে দেওয়ার জন্য যে প্রেজেন্টেশনটা বানিয়েছি সেইটাকে চুরি করানোর প্ল্যানটা জানতে পারলো। আমি যখন আমার এই লোকটার কাছ থেকে অরিজিতের এই প্ল্যানটার কথা জানতে পারলাম
তার কয়েক মুহূর্তের মধ্যেই আমি ঠিক করে নিলাম যে আমি কিভাবে এইবার অরিজিৎকে ওর যোগ্য জবাবটা দেব। আমি ওকে ওরই নিজের ফাঁদে ফাঁসাবার মাস্টার প্ল্যানটা বানিয়ে ফেললাম। আপনি অয়ন মল্লিককে চেনেন তো? মিস্টার দাশগুপ্ত উত্তর দিলেন। আমাদের কোম্পানির সফটওয়্যার ডিপার্টমেন্টের হেড তো? শুভজিৎ বলল, হ্যাঁ, সেই অয়নকেই আমি বললাম যে সিক্রেটলি আমাকে একটা খালি পেন ড্রাইভে ওপেন এক্স ভরে দিতে। মিস্টার দাশগুপ্ত জিজ্ঞেস করলেন, স্যার এই ওপেন এক্সটা কি? শুভজিৎ জবাব দিল, ওপেন এক্স হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কম্পিউটার ভাইরাস। ওপেন এক্সকে আবিষ্কার করা হয় আমেরিকান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা টপ সিক্রেট ল্যাবে। ওপেন এক্সকে আমেরিকান মিলিটারির নির্দেশে বানানো হয়েছিল যাতে আমেরিকা ইচ্ছা করলেই সারা পৃথিবীর যে কোনো দেশের যত বড় ইচ্ছা কম্পিউটার নেটওয়ার্ককে মাত্র 20 মিনিটের মধ্যে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। আর সবথেকে মজার ব্যাপার হলো যে আজ অবধি এমন কোনো অ্যান্টিভাইরাস কেউ তৈরি করতে পারেনি যেইটা এই ওয়েপন এক্সকে ওর ইনফেক্টেড কম্পিউটার সিস্টেমকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার আগে ডিটেক্ট করতে পারবে বা ওয়েপন এক্সকে আটকাতে পারবে। শুভজিৎ বলে চলল। আমি অয়নকে দিয়ে ওয়েপন এক্স একটা খালি পেন ড্রাইভে ভরিয়ে নিলাম। তারপর ইচ্ছা করে অফিসের সবার সামনে ওই মিথ্যে অ্যানাউন্সমেন্টটা করলাম যে আপনাকে তখনই হসপিটালে আপনার হঠাৎ অসুস্থ হয়ে পড়া স্ত্রীকে দেখতে যেতে হবে, যাতে আমি মিস মেঘনাকে নিজের টেম্পোরারি সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট করতে পারি। তারপর সারাটা দিন মিস মেঘনা বিভিন্ন বাহানায় আমার টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে দেওয়ার জন্য তৈরি করা প্রেজেন্টেশনটা যেই পেন ড্রাইভে আছে সেটা চুরি করার চেষ্টা করলেও আমি ওনাকে আমার সেই পেন ড্রাইভটা ধারে কাছেও আসতে দিইনি। আমি শুধু সেই সঠিক মুহূর্তটার অপেক্ষায় ছিলাম, যেই মুহূর্তে মিস মেঘনা আমার ওই পেন ড্রাইভটা নেওয়ার জন্য ডেসপারেট হয়ে যাবেন আর সেই কারণে একটা বড় ভুল করে ফেলবেন। রাতে একসময় যখন আমি আর মিস মেঘনা ছাড়া অফিসে আর কেউ ছিল না, তখন আমি দেখলাম যে মিস মেঘনা আমাকে কিছু ফাইল জমা দেওয়ার বাহানায় আমার রুমের দিকে আসছেন। তখনই আমি বুঝে গেলাম যে এটাই হলো আমার সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত যখন আমি অরিজিৎকে ওর নিজেরই ফাঁদে ফাঁসাবো। আমি লুকিয়ে আমার সামনে টেবিলের ওপরে রাখা যেই পেন ড্রাইভটাতে আমার টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে দেওয়ার জন্য বানানো প্রেজেন্টেশনটা ছিল সেইটা তুলে আমার প্যান্টের পকেটে রেখে ওইটার জায়গায় যে পেন ড্রাইভটাতে ওপেন এক্স ভরা ছিল সেইটা রেখে দিলাম। মিস্টার দাশগুপ্ত জিজ্ঞেস করলেন, তারপর কি হলো স্যার? এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল দুপুর 2:30তে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।